আমরা দেখে নিই আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনস থেকে 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য কি ভালো করে পড়তে হবে। সবার প্রথমে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অর্থাৎ যেখানে বেঞ্জিন রিং এবং বেঞ্জিন বলয়ের বিক্রিয়া সমূহ রয়েছে সেটা প্রথমেই আমাদের ভালো করে পড়তে হবে। সেটা হলো বেঞ্জিনের প্রস্তুতি, বিভিন্ন রকম বেঞ্জিনের প্রস্তুতি, যেমন ফেনল থেকে বেঞ্জিন কীভাবে তৈরি করব, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বেঞ্জিন কীভাবে তৈরি করব, ডিকার্বক্সিলেশন করে কিভাবে সোডিয়াম সল্ট অফ বেঞ্জোইক অ্যাসিড থেকে বেঞ্জিন তৈরি করব, সেগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এরপরে চলে আসি বেঞ্জিনের বিভিন্ন বিক্রিয়া। বেঞ্জিনের যে বিক্রিয়াগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা এরকমভাবে প্রশ্ন আসতে পারে, রূপান্তর করো বেঞ্জিন থেকে টলুইন। টলুইন সবসময় ভাষায় নাও লেখা থাকতে পারে, ফর্মুলা লেখা থাকতে পারে C6H5CH3, এটা হলো টলুইন। উল্টোটাও আসতে পারে, টলুইন থেকে বেঞ্জিন। বুঝতেই পারছো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট রিয়াকশান তোমাদের জন্য, যেটা আমি সবার প্রথমে রেখেছি। আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রিয়াকশান, সেটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। এই ফিডেলক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশানের দ্বারা বেঞ্জিনকে আমরা টলুইন বানাতে পারি। তাই খুব ভালো করে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন পড়বে। উদাহরণ আসতে পারে, কাকে বলে আসতে পারে, এরকম কোনো বিক্রিয়া আসতে পারে। পরের যে বিক্রিয়াটা বেছে নিয়েছি সেটা হলো বেঞ্জিন থেকে ক্লোরোবেঞ্জিন, যাকে আমরা বলছি ক্লোরিনেশন। যদি অ্যান্সার হয় তাহলে এখানে হবে Cl2, এখানে হবে Fe ফিলিংস বা FeCl3, সেটা দিলে আমার বেঞ্জিন টু ক্লোরোবেঞ্জিন হবে। একে বলা হয় ক্লোরিনেশন। অনেক সময় প্রশ্ন আসে এই ক্লোরিনেশনে যে ইলেকট্রোফাইল তৈরি হয় সেই ইলেকট্রোফাইলটার নাম কি, যেটা ব্যবহার হয় এবং ইনসিটু তৈরি হয়, সেটার নাম ক্লোরিনিয়াম আয়ন। এরপরের যে রিয়াকশানটা সেটাও খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিন, যাকে আমরা বলি নাইট্রেশন। এখানে যে ইলেকট্রোফাইলটা তৈরি হয় সেটার নাম নাইট্রোনিয়াম আয়ন NO2+। ইলেকট্রোফাইল কিন্তু জানতে হবে, 1 নম্বরের প্রশ্ন ঢুকে যেতে পারে মাঝখানে। কী রিয়েজেন্ট দেওয়া হয়? দুটি জারক অ্যাসিড, একটা নাইট্রিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড, দুটোই কিন্তু কনসেন্ট্রেটেড অবস্থায় দেওয়া হয়। ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, বেঞ্জিন কনভার্টেড টু নাইট্রোবেঞ্জিন। এর যদি ফার্দার আবার নাইট্রেশন করা হয়, অর্থাৎ সেম রিয়েজেন্ট দেওয়া হয়, NO2 গ্রুপ যেহেতু মেটা ডাইরেক্টিং গ্রুপ, অর্থাৎ এর পরের প্রোডাক্টটা যেটা হবে সেটা হচ্ছে মেটা ডাইনাইট্রোবেঞ্জিন। এগুলো আমাদের জানতে হবে। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বললাম, দেখো এবার চলে এসেছি ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। ACYLATION FC অ্যাসাইলেশন। এই নাম থেকেই পাবে অ্যাসাইলেশনে কী হবে। এই গ্রুপটাকে বলে অ্যাসাইল গ্রুপ। তাহলে অ্যাসাইল গ্রুপ এখানে কোনটা? এইটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। ফিডেলক্রাফট অ্যাসাইলেশনে বেঞ্জিন রিংয়ের হাইড্রোজেন অ্যাসাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়, বেঞ্জিন রিংয়ের হাইড্রোজেন অ্যাসাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়। তাহলে এখানে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা হচ্ছে অ্যাসিটোফেনন, COCH3 অ্যাসিটোফেনন। দেখো অ্যাসাইল গ্রুপ চলে এলো হাইড্রোজেনের জায়গায়। একে অ্যাসিটাইল গ্রুপও বলা হয়, অ্যাসাইল গ্রুপও বলা হয়। অ্যাসাইল গ্রুপের মধ্যে এটি একটি এক্সাম্পল হলো অ্যাসিটাইল গ্রুপ। খুব ভালো করে পড়বে বেঞ্জিন থেকে কিউমিন কী করে তৈরি হবে। এটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, সেরকম রিয়াকশানের এক্সাম্পল। যখন আমরা বেঞ্জিনকে নর্মাল প্রোপাইল ক্লোরাইড এবং AlCl3 দেবো, তখন আমরা দেখব যে CH3 CH2 CH2 Cl, আমরা ভেবেছিলাম যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন হলে এখানে -HCl হয়ে যাবে এবং তৈরি হবে নর্মাল প্রোপাইল বেঞ্জিন, কিন্তু সেটা হবে না, সেটা কম তৈরি হবে। অধিক পরিমাণে বা মেজর প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে এটা। তার কারণ যখনই এখানে R+ অর্থাৎ CH3 CH2 CH2+ কার্বোকাটায়ন তৈরি হবে AlCl3 প্রেজেন্সে, সেটা 1,2 হাইড্রাইড শিফট করে রিঅ্যারেঞ্জ হবে এবং 2 ডিগ্রি কার্বোকাটায়ন CH3 CH+ CH3, যাকে আমরা বলছি আইসোপ্রোপাইল কার্বোকাটায়ন, এটা তৈরি হবে, গিয়ে রিঅ্যাক্ট করবে এবং এরকম একটা প্রোডাক্ট পাবো। এটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের যখন আমরা হায়ার করব তখন আমরা দেখব যে কার্বোকাটায়নটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে প্রোডাক্টে আসছে, স্টেবল কার্বোকাটায়ন পার্টিসিপেট করছে। বেঞ্জিনের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অপেক্ষা অ্যাসাইলেশন সুবিধাজনক কেন? এইটাই উত্তরে চলে আসবে যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন যখন আমরা করব তখন একটা হতে পারে পলি অ্যালকাইলেশনের চান্স থাকতে পারে, আবার ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে আমরা এরকম রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে যেটা ডিজায়ার প্রোডাক্ট সেটা পাচ্ছি না, কিন্তু অ্যাসাইলেশনে সেই সমস্তগুলো ঘটবে না। এবং অ্যাসাইল যে প্রোডাক্টটা পাবো, যেমন এটা আমি অ্যাসাইল প্রোডাক্ট পেয়েছি, এখান থেকে যদি আবার অ্যালকাইল যেতে হয় তাহলে আমরা জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, যেটা একটা নাম বিক্রিয়া যাকে আমরা বলি ক্লিমেনসন রিডাকশন, সেখানে আমার তৈরি হয়ে যাবে CO গ্রুপটা CH2 অর্থাৎ ইথাইল বেঞ্জিন। এরকমভাবে আমরা ভায়া অ্যাসাইলেশন অ্যালকাইল গ্রুপ তৈরি করে নিতে পারবো। বেঞ্জিনের ওজোন লিসিসের ফলে উৎপন্ন যৌগটি কি?
খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেঞ্জিনের ওজোনলিসিস খুব ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে 3 অণু গ্লাইঅক্সাল CHO। বেঞ্জিন থেকে কিভাবে ডিউটেরিয়েটেড বেঞ্জিন তৈরি করবে, বেঞ্জিন থেকে কিভাবে আমরা ডি বানাবো, অর্থাৎ এখানে আমরা ডি নিয়ে আসবো, এইভাবে অন্য প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সেগুলো তোমাদের খেয়াল করতে হবে যে আমরা কিভাবে ডি নিয়ে আসতে পারি। ব্যাখ্যা করো নাইট্রোবেঞ্জিন এর নাইট্রেশন ঘটালে মেটা ডাইনাইট্রোবেঞ্জিন উৎপন্ন হয় কেন। অর্থাৎ নাইট্রোবেঞ্জিনের যদি আবার নাইট্রেশন ঘটানো হয়, যেটা আমি এই শুরুতে দেখাচ্ছিলাম, তাহলে আমরা কি দেখব যে নাইট্রোবেঞ্জিনের নাইট্রেশন ঘটালে নাইট্রোবেঞ্জিনের নাইট্রো গ্রুপটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, যেহেতু এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ EWG, তার জন্য মেটা ডাইরেক্টিং গ্রুপ হয়। তার ফলে আমরা দেখতে পাই যে মেটা ডাইনাইট্রোবেঞ্জিন যৌগ উৎপন্ন হয়। টলুইনের ক্লোরিনেশনে উৎপন্ন যৌগগুলির নাম লেখো। টলুইনের যে ক্লোরিনেশন হবে সেখানে উৎপন্ন যৌগগুলোর নাম লিখতে বলেছে এবং এদের আদ্যবিশ্লেষণ ঘটলে কি হবে সেটা লিখতে বলেছে। এখানে বুঝতে হবে যে ক্লোরিনেশন দুভাবে হতে পারে। একটা হতে পারে সাইড চেনে ক্লোরিনেশন, সেটা কখন হবে, যখন আমার H নিউ থাকবে তখন আমার হবে সাইড চেনে ক্লোরিনেশন। যেমন এই টলুইনে যদি সাইড চেনে ক্লোরিনেশন হয়, CH3 আছে, 1 মোল Cl2 আছে, তাহলে তৈরি হবে বেনজাইল ক্লোরাইড। একে যদি আদ্যবিশ্লেষণ করা হয় তৈরি হবে, এটা OH হয়ে যাবে বেনজাইল অ্যালকোহল। এগুলো হচ্ছে সাইড চেন ক্লোরিনেশন। আর রিং ক্লোরিনেশন যদি হয় তাহলে আমার রিয়েজেন্ট থাকবে Cl2 FeCl3, তখন টলুইন অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ তৈরি হবে অর্থো ক্লোরো টলুইন প্যারাক্লোরো টলুইন। এটা রিয়েজেন্ট বলে দেবে, রিয়েজেন্ট দেখে আমরা বুঝতে পারবো যে কোন ক্লোরিনেশন বলেছে। বেঞ্জিন থেকে ব্রোমোবেঞ্জিন তৈরিতে Br2-র সঙ্গে Fe চূর্ণ ব্যবহার করা হয় কেন। তার কারণ Br2-র সাথে Fe চূর্ণ ব্যবহার করা হয় যাতে আমরা ব্রোমোনিয়াম ইলেকট্রোফাইলটা তৈরি করতে পারি, সেই জন্য। এখানে কিছু বিক্রিয়া কমপ্লিট দিয়েছে, এরকম রিয়াকশান আসতে পারে যে কমপ্লিট দ্য ফলোয়িং রিয়াকশান। ফেনলকে জিঙ্ক ডাস দেওয়া হলো, কী হবে, তাহলে এখানে বেঞ্জিন তৈরি হচ্ছে। এখানে ব্রোমোবেঞ্জিন তাকে Mg ইথার দেওয়া হলো, তাহলে এখানে তৈরি হচ্ছে আমার MgBr, গিগনার রিয়েজেন্ট। একে D2O দেওয়া হচ্ছে, আমরা জানি D2O দিলে MgBr যেটা C6H5 MgBr, সেটা ওই D2O থেকে D নিয়ে নেবে, তাহলে তৈরি হবে D। দেখো এরকম একটা প্রশ্ন একটু আগে আমরা পেয়েছিলাম, কিভাবে বেঞ্জিন থেকে ডিউটেরিয়েটেড বেঞ্জিন তৈরি করবে, তাহলে তার উত্তর হলো এটা। ব্রোমোবেঞ্জিন ক্লোরোবেঞ্জিন যাই হোক তাকে আমরা গিগনার রিয়েজেন্ট বানিয়ে নেবো, দিয়ে D2O দেবো, এইভাবে তৈরি করব। তো এটা হলে সহজ, কিন্তু যখনই এটা জিজ্ঞেস করছে তখন কিন্তু আমরা পেরে উঠছি না। বেঞ্জিন রিং আছে, এখানে আছে CH3 COCl অ্যানহাইডাস AlCl3, আমরা বুঝতেই পারছি আমাদের এটা হবে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। এই Clটা আর এখানে একটা H বেরিয়ে যাবে, দিয়ে তৈরি হবে এই মলিকুলটা COCH3 অ্যাসিটোফেনন। তাকে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে CO টা রিডিউস হবে, তৈরি হবে ইথাইল বেঞ্জিন CH2CH3। এটা ঘাবড়ে যাবে না, এইখানে লিখি এখানে লিখি একই ব্যাপার, কেন এই একাই আছে। যদি অন্য কোনো গ্রুপ থাকতো তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম না, তাদের নাম্বারের পজিশনটা সেম রাখতে হতো। বেঞ্জিনকে যদি COHCl অ্যানাইডাস AlCl3 CuCl দেওয়া হয় তাহলে কি হবে, এটা আমার গ্যাটারম্যান রিয়াকশন, গ্যাটারম্যান কচ। খেয়াল রাখতে হবে, যেহেতু বেঞ্জিনের বিক্রিয়া আমাদের সিলেবাসে আছে, একটু কঠিন কোয়েশ্চেন হলে আসতে পারে। এখানে তৈরি হবে বেঞ্জালডিহাইড, ডাইরেক্ট বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইড তৈরি হবে। রিয়াকশানটা একটা নেম রিয়াকশান যার নাম গ্যাটারম্যান কচ। এটার নাম অ্যানিলিন। অ্যানিলিনকে যদি আমরা কিছু রিয়েজেন্ট দিই তাহলে এই যৌগটা তৈরি হবে, এর নাম বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। অ্যানিলিনকে যে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করা হয় তার জন্য যে রিয়েজেন্টটা দেওয়া হয় তাকে বলা হয় নাইট্রাস অ্যাসিড। আমি বলি নাইট্রিক অ্যাসিডের ভাই নাইট্রাস অ্যাসিড। সেই নাইট্রাস অ্যাসিড দেওয়া হয় এবং 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করা হয়। কোল্ড কন্ডিশনে রিয়াকশানটা নেওয়া হয়, যাতে আইস কন্ডিশন, কোল্ড কন্ডিশন, টেম্পারেচারটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আইস কোল্ড কন্ডিশনে রিয়াকশানটা হয়। এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে কী দিলে সে আবার বেঞ্জিনে কনভার্ট হবে, সেটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড H3PO2, অর আমরা দিতে পারি C2H5OH, ইথানল আর হাইপোফসফরাস অ্যাসিড যাই দিই না কেন সেটা N2Cl এর জায়গায় H চলে আসবে। বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, প্রস্তুতিতে পাবো। জাইলিন, অর্থোজাইলিন তার ওজন লিসিস করলে কি কি প্রোডাক্ট পাবো। অর্থোজাইলিনে ওজন লিসিস করলে 3টে প্রোডাক্ট দেওয়া আছে কেন,
তার কারণ এটা বুঝতে হবে যে অর্থোজাইলিনের এই বন্ডটা সবসময় সার্কুলেট করে পাই বন্ডটা, তাই সবসময় দুটো CH3 মাঝখানে এই বন্ডটা থাকবে না, কখনও অর্থোজাইলিন দেখতে এরকম হয়ে যাবে, CH3 আছে বন্ডটা কিন্তু ওখানে নেই, বন্ডটা এখানে আছে। তাহলে এই যে দুটো ফর্ম পেলাম, একটা এই ফর্ম, একটা এর কেকুল আরেকটা স্ট্রাকচার, এই দুটো ফর্মের ওজন লিসিস করলেই আমরা পেয়ে যাবো কী কী প্রোডাক্ট পাবো, তাহলে আমরা সব রকম প্রোডাক্টকে লিখতে পারবো। একটু কঠিন কোয়েশ্চেন এলে আসবে, না হলে নর্মাল বেঞ্জিনের ওজন লিসিস আসবে। নাইট্রেশন ও ক্লোরিনেশনের ক্রিয়া কৌশল বা মেকানিজম লেখো, ইম্পর্টেন্ট। যারা সিবিএসসি যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই ক্রিয়া কৌশল করবে, সিবিএসসি ক্রিয়া কৌশল আসে, সিলেবাসে রয়েছে, কোয়েশ্চেনও প্রিভিয়াস ইয়ারে দেয়। নাইট্রেশনের ক্রিয়া কৌশল, কীভাবে NO2+ তৈরি হচ্ছে দেখাবে, তারপর NO2+ কীভাবে লাগছে সিগমা কমপ্লেক্স, তারপর ফাইনাল এক্সপালশন অফ হাইড্রোজেন, অ্যারোমেটিসিটি রিগেন দেখিয়ে প্রোডাক্ট লিখবে। ক্লোরিনেশনের ক্ষেত্রেও কীভাবে Cl+ তৈরি হচ্ছে সেটা প্রথমে দেখাবে, তারপরে সিগমা কমপ্লেক্স করবে, তারপরে প্রোডাক্ট দেখাবে। উদাহরণসহ হুকেলে সূত্রটি বিবৃত করো। হুকেলে সূত্র আশা করছি যারা পড়াশোনা করছো তারা বুঝে গেছো, এটা হচ্ছে অ্যারোমেটিসিটির রুল, হুকেল রুল, অর্থাৎ কোনো যৌগ সেটা অ্যারোমেটিক না অ্যারোমেটিক নয় সেটা জানার জন্য হয়। 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকে, তারপরে প্ল্যানার থাকে, ডিলোকালাইজেশন থাকে, এই যে রুলগুলো ছিল সেগুলো খুব ভালো করে পড়বে। কিছু অ্যারোমেটিক কম্পাউন্ডের এক্সাম্পল দেখবে, বিশেষ করে ন্যাপথালিন, বেনজিন, কিছু আয়ন আছে যেটাকে আমরা বলছি সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন। সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন, এই যে আয়নগুলো রয়েছে সেই আয়ন সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন, এটা দেখবে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, এগুলো কিন্তু অ্যারোমেটিক, এগুলো ভালো করে পড়বে। অ্যান্টি অ্যারোমেটিকের একটা এক্সাম্পল দেখবে, কোনটা অ্যান্টি অ্যারোমেটিক তার একটা এক্সাম্পল দেখবে। কি ঘটে সমীকরণ সহ লেখো। ইথাইল বেঞ্জিনকে ক্ষারীয় কেমনোফোর সহযোগে বিক্রিয়া ঘটানো হলো এবং পরবর্তী ধাপে আম্লিক আদ্যবিশ্লেষণ করা হলো। এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। টলুইন পাওয়ার পর, ইথাইল বেঞ্জিন পাওয়ার পর, এরকম যাই পাই না কেন যার মধ্যে বেঞ্জাইলিক হাইড্রোজেন আছে, বেঞ্জাইলিক হাইড্রোজেনটা কি একটু বুঝে নেই। বেঞ্জিন রিং, তারপরে কার্বন, এই যে হাইড্রোজেন, এই একটা বেঞ্জাইলিক হাইড্রোজেন মিনিমাম থাকতে হবে। এই বেঞ্জাইলিক হাইড্রোজেন থাকলে কি হবে, সে খুব সহজে আমার অক্সিডেশন হবে। তাতে বড় চেন থাকুক, ছোট চেন থাকুক, যাই থাকুক, আমি যখন কেমনোফোর দেবো এবং 2 নম্বরে দেবো H3O+, ক্ষারীয় কেমনোফোর, অ্যালকালাইন কেমনোফোর, H3O+, সব জায়গাটা ভেঙে যাবে। দিয়ে জারিয়ন হওয়ার পর যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রথমে COOকে, যেহেতু H3O+ আছে তাই COH। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে বেঞ্জাইলিক হাইড্রোজেন আছে, যেরকম যে কোনো অ্যালকাইল গ্রুপ এত বড় থাকলেও গোটাটা ভেঙে যাবে, দিয়ে তৈরি হবে এটা। একে যখন অক্সিডেশন করব কেমনোফোর দিয়ে তৈরি হবে COOH, 2 নম্বরে দেবো H3O+। কিন্তু কখনো যদি টার্সিয়ারি থাকে যেখানে বেঞ্জাইলিক হাইড্রোজেন নেই, সেখানে কিন্তু কোনো রিয়াকশান হবে না, তখন এই জারণের জন্য বেঞ্জাইলিক হাইড্রোজেন মাস্ট। এখানে কোনো বেঞ্জাইলিক হাইড্রোজেন নেই, নো বেঞ্জাইলিক হাইড্রোজেন ইজ প্রেজেন্ট। তাহলে এটা আমরা খুব ভালো করে পড়বো যে এখানে কিন্তু হবে না। তাহলে আমরা ঝট করে দেখে নিই নেম রিয়াকশান কী কী পড়তে হচ্ছে। সেটা হচ্ছে ফিডল কাপ অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, 2 নম্বর ভেতরে দেওয়া নেই আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বার্চ রিডাকশন, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দেওয়া হলে বার্চ রিডাকশন। বার্চ রিডাকশন খুব সহজ, শুধু বন্ডটা 3টে থেকে 2টো হয়ে যাবে, এর নাম বার্চ রিডাকশন, খুব ভালো করে পড়বে। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন, আগেও পেয়েছি এখানেও পেতে পারবো। ক্লিমেনসন রিডাকশন খুব ভালো করে পড়বো। প্রিপারেশন রিয়াকশানে আমার ডিকার্বক্সিলেশন, আগেও পেয়েছি এখানেও পাবো ডিকার্বক্সিলেশন। গ্যাটারম্যান, যারা একটু অ্যাডভান্স পড়বে তারা পড়বে। কচ অ্যালডিহাইড সিনথেসিস, এটা অর্গানিক যাদের ভয় লাগছে তারা ছেড়ে দিও, যারা সব ভালো করে রেডি করে নিতে পেরেছ, সময় আছে, তারা পড়বে। লাস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ কোনগুলো, অর্থাৎ NH2 গ্রুপ, OH গ্রুপ, OCH3 গ্রুপ, Cl গ্রুপ, Br গ্রুপ,
CH3 গ্রুপ, এগুলো হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। আর মেটা ডাইরেক্টিং গ্রুপ কোনগুলো, যেগুলোকে আমরা বলছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেটা হচ্ছে NO2 গ্রুপ, COOH গ্রুপ, CHO গ্রুপ, CH3 গ্রুপ, এগুলো হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে কোন গ্রুপগুলো ইলেকট্রন ডোনেটিং, কোন গ্রুপগুলো ইলেকট্রন উইথড্রয়িং, সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। এর চেয়ে বেশি আপাতত অ্যারোমেটিক হাইড্রোকার্বনে প্রশ্ন আসবে বলে মনে হচ্ছে না। তবে যদি কারোর এগুলো পড়া হয়ে গিয়ে থাকে, সময় থাকে, অবশ্যই এক্সট্রা পড়তে পারো, কেন অর্গানিক শেখার কোনো শেষ নেই। প্রশ্ন ঘুরিয়ে এলে যে যত প্র্যাকটিস করবে, এক্সট্রা পড়বে, সে কিন্তু সেই দিন ভালোভাবে করতে পারবে। আর প্রশ্ন যদি সহজ হয়, ঘুরিয়ে না আসে, তাহলে আমরা যেগুলো ডিসকাস করলাম, আশা করব সেখান থেকেই প্রশ্ন আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।